আমন্ত্রণ জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন বিজনেস আওয়ারে। ব্যবসা বাণিজ্য আর অর্থনীতির খবর নিয়ে রবি থেকে বৃহস্পতিবার ঠিক দুপুর 1টায় প্রচারিত হচ্ছে এই অনুষ্ঠান। আয়োজনে থাকছে দেশ বিদেশের ব্যবসা বাণিজ্যের সবশেষ খবর ও খবরের বিশ্লেষণ। এছাড়াও আছে শেয়ার বাজার ও মুদ্রা বাজারের আপডেট। আজ পুরো সময় আপনাদের সাথে আছি আমি মুরসালিন হক জুনায়েদ। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরিয়ে আনতে পঞ্চদশ সংশোধনী বাতিল করেছে হাইকোর্ট। সেখানে আছেন সহকর্মী হাবিবুল ইসলাম, তার মাধ্যমে এই বিষয়ে ব্রিফ করছেন আইনজীবীরা। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। এবং আমি যে অত্যন্ত সন্তুষ্ট এই রায়ে। আমি মনে করি যে এই রায়টা একটা ঐতিহাসিক রায়, এটা একটা সেমিনাল জাজমেন্ট। তো এবং এই রায়ের মাধ্যমে যে কর্তৃত্ববাদী সরকার প্রতিষ্ঠিত হয়েছিল, দুইভাবে কর্তৃত্ববাদী সরকার প্রতিষ্ঠিত হয়েছিল। একটা হলো ত্রয়োদশ সংশোধনী অর্থাৎ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের মাধ্যমে যে দলীয় সরকারের অধীনে নির্বাচনের ব্যবস্থা নিশ্চিত করার মাধ্যমে যে কর্তৃত্ববাদী সরকার প্রতিষ্ঠিত হয়েছিল। আরেকভাবে প্রতিষ্ঠিত হয়েছিল আপনি যেটা বলেছেন ৭ ক, যে সংবিধান সম্পর্কে কোনো রকম জনগণের আস্থা পরাহত করা এবং এই সংবিধান সম্পর্কে কোনো রকম সমালোচনা করা, এগুলো হলো কি সেডিশন, সেই রাষ্ট্রদ্রোহিতার অপরাধী যারা, এবং আমি নিজে রাষ্ট্রদ্রোহিতার অপরাধী এবং আরও বহু ব্যক্তিরা এবং আপনারাও, কারণ আপনারাও এই নিয়ে সোচ্চার হয়েছেন। তো আমরা যে ঝুলতে পারতাম সেটা তিনি বাতিল করেছেন সংবিধানের ৭ ক। এবং শুধু তাই নয়, এটা আমি কোনোদিন দেখি নাই আদালত সুস্পষ্টভাবে আমাকে এবং এই ব্যাপারে যারা সোচ্চার ভূমিকা পালন করেছে তাদেরকে স্বীকৃতি দিয়েছে এবং ধন্যবাদ দিয়েছে এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করেছে। আমরা নাগরিকের পক্ষে চরম প্রতিকূল অবস্থাতেও নাগরিকের পক্ষে আমরা লড়েছি। আমরা সত্যের পক্ষে, ন্যায়ের পথে এবং আমাদের গণতান্ত্রিক ব্যবস্থাকে কার্য করার জন্য আমরা করেছি। তো আমি আনন্দিত আমার জন্য নয়, পুরো দেশবাসীর জন্য এবং আপনাদের সকলের জন্য, কারণ আপনারা ভূমিকা পালন করেছেন। এবং গণতান্ত্রিক ব্যবস্থা ফিরে আসলো এটা বলা যাবে না, গণতান্ত্রিক ব্যবস্থা ফিরে আসার একটা গুরুত্বপূর্ণ দ্বার উন্মোচিত হলো। এটা নির্ভর করবে ভবিষ্যতে আমরা কিভাবে আচরণ করি। গণতন্ত্র ফিরে আসা মানে কি? এটা পরিবর্তন, উত্তরণ মানে পরিবর্তন। আমরা সকলে যদি আমাদের আচরণে পরিবর্তন আনি, আমাদের রাজনীতিবিদরা যদি তাদের আচরণে পরিবর্তন আনে, আমরা যদি আমাদের করণীয় করি, তাহলেই গণতন্ত্র ফিরে আসবে, আর তা না হলে ফিরে আসবে না। আর আপনাদেরকে যে জিনিসটা করেছে এবং আপনারাও এই ব্যাপারে সহায়তা করেছেন। আমি যে বইটা লিখেছি, এই বইটাতে কিন্তু পুরো ইতিহাস আছে। এই যে আর্গুমেন্ট উনি ব্যবহার করেছেন এগুলো সবগুলোই আছে। আপনাদের রিপোর্টিংয়ে কাজে লাগবে এটা। অনেক ধন্যবাদ। আমরা চলে যাই। আচ্ছা, আপনারা চলে যান। থ্যাংক ইউ, কংগ্রেচুলেশন। আপনি জাজমেন্টটা পুরোটা বলেন, তারপরে যে ধারাগুলো আর একটু বর্ণনা দিয়ে পঞ্চদশ সংশোধনী পূর্ণরূপে বাতিল ঘোষণা করা হয়নি। পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে সংবিধানে যে সমস্ত পরিমার্জন করা হয়েছিল, কিছু জিনিস পরবর্তী সংসদের উপর ছেড়ে দিয়েছেন। তার মধ্যে যে সমস্ত জিনিস তিনি সংরক্ষণ করেছেন তার মধ্যে একটি হলো সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল, আরেকটি সংরক্ষণ করেছেন পরিবেশগত বায়োডাইভার্সিটি, আরেকটি সংরক্ষণ করেছেন যেটি হলো নৃগোষ্ঠীকে প্রোটেকশন দেওয়ার জন্য রাষ্ট্রের যে পলিসি। এছাড়া যেগুলোকে তিনি বাতিল ঘোষণা করেছেন তার মধ্যে প্রধানতম হলো নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে দিয়েছিলেন, তিনি এটিকে রেস্টোর করেছেন। দ্বিতীয়ত গণভোটের বিধানকে বাতিল করে দেওয়া হয়েছিল, সেটিকেও আজকে রেস্টোর করা হলো। তারপরে কনস্টিটিউশনের ৭-এর ক এবং ৭-এর খ, যার মাধ্যমে সংবিধানের কিছু বিধানকে অপরিবর্তনীয় করে ফেলা হয়েছিল এবং সেগুলোকে তিনি বলেছেন এটি কখনোই গ্রহণযোগ্য
না, এটাকে বাতিল করেছেন। 7BA অংশ হিসেবে তিনি একটি বাতিল করেছেন, সেটি হলো তিনি বলছেন যে কনস্টিটিউশনে একটি বিধান যোগ করা হয়েছিল যেটা সাংবিধানিক রাষ্ট্রদ্রোহিতা নামে, সেই অংশগুলোকেও বাদ করে দিয়েছেন। আর একই সাথে তিনি বলেছেন যে সংবিধানের 44 অনুচ্ছেদে 44-এর 2 অনুচ্ছেদে হাইকোর্টের সমান্তরালভাবে নিম্ন আদালতে কিন্তু জুরিসডিকশন দিয়ে দেওয়া হয়েছিল। তিনি বলেছেন এইটাও সম্ভব নয়, কারণ এটা বেসিক স্ট্রাকচার ডক্ট্রিনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়, এই জন্য তিনি এটাকেও বাদ করে দিয়েছেন। এর বাইরে যে সমস্ত বিধান সংবিধানে অ্যাড করা হয়েছিল পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে, এগুলোকে আদালত বলেছেন পরবর্তীতে নির্বাচিত পার্লামেন্ট এসে যে অংশগুলোকে ভালো মনে করবে সেগুলোকে রাখবে, যে অংশগুলোকে ভালো মনে করবে না পার্লামেন্টের উপর ছেড়ে দিয়েছেন। এই 3 তরফার রায় আজকে ঘোষণা হয়েছে। এর মূল কথা কি বলে উনি বলেছেন জনগণকে, ওনার দেখলাম যে পুরো রায়ের মধ্যে উনি জনগণকে সর্বোচ্চ পর্যায়ে রেখেছেন। হ্যাঁ, উনি বলেছেন আমাদের কনস্টিটিউশনের মূল প্রিন্সিপাল হলো উই, নট আই, উই দ্য পিপল, পিপলের ইচ্ছাই সর্বোচ্চ ইচ্ছা। আর্টিকেল 7 বলা আছে যে জনগণই হলো উইল অফ দি এক্সপ্রেশন, যে জনগণের এক্সপ্রেশন যেটা হবে এটাই সর্বোচ্চ আইন। এবং তিনি বলছেন এই জন্য পার্লামেন্ট প্রয়োজন হয়। আমাদের কনস্টিটিউশনে আইয়ের কোনো বিধান নাই, বিধান হলো উই, আমরা জনগণ। বলেছেন যে পঞ্চদশ সংশোধনের মাধ্যমে মৌলিক কাঠামোটাকে ধ্বংস করে দেওয়া হয়েছে। উনি বলছেন যে কনস্টিটিউশনে বেসিক স্ট্রাকচার ডক্ট্রিন নামে একটা ডক্ট্রিন আছে। বেসিক স্ট্রাকচার ডক্ট্রিন হলো এমন ডক্ট্রিন যেগুলোকে পার্লামেন্ট চাইলেও কিছু বিষয়কে সংশোধন করতে পারবে না, পরিবর্তন করতে পারবে না। তিনি বলেছেন পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে এমন কিছু পরিবর্তন আনা হয়েছে যেখানে সংবিধানের যে ফেব্রিক, এই ফেব্রিককে নষ্ট করে দেওয়া হয়েছে। যেমন বলা হয়েছে এখানে যে সাতের ক্ষতে যে এগুলো কোথাও চ্যালেঞ্জ করা যাবে না। তিনি বলছেন যে যদি সুপ্রিমেসি অফ দ্য কনস্টিটিউশন, দেশের সার্বভৌমত্ব বিনষ্ট হয়, তাহলে অবশ্যই এগুলোকে আদালতে প্রশ্ন উত্থাপন করা যাবে। এবং সুপ্রিম কোর্ট ইজ দ্য গার্জিয়ান অফ দ্য কনস্টিটিউশন। সুপ্রিম কোর্টের দায়িত্ব হলো সংবিধান ব্যাখ্যা দেওয়া। দর্শক, হাইকোর্টের যে সিদ্ধান্ত ছিল পঞ্চদশ সংশোধনী নিয়ে, সেগুলো নিয়ে বিস্তারিত জানাচ্ছিলেন আইনজীবীরা। এই মুহূর্তে রাজধানীর আগারগাঁয়ে নির্বাচন ভবনে কথা বলছেন প্রধান নির্বাচন কমিশনার। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। যে আমরা ওয়ার ফুটিংয়ে প্রস্তুতি নিচ্ছি, এখানে ওই নর্মাল প্রসিডিওরের প্রস্তুতি যেটা এক জিনিস, আর ওয়ার ফুটিংয়ের প্রস্তুতি বলতে আমাদের লোকজন ওয়ার ফুটিংয়ে কাজ করছে। এখনই রাত 9টা 10টা পর্যন্ত কাজ করা শুরু করছে। এখানে প্রত্যেকটা বিষয়ে ভোটের জন্য যা যা দরকার সব বিষয়ে এভরিবডি হ্যাজ বিন গিভেন টাস্ক যে তুমি এটা করো, তুমি এটা করো, তুমি এটা করো, যার কাজ ফুল সুইংয়ে চলছে। আপনারা খুঁজ দিয়ে দেখেন, গুগলে খুঁজ দিয়ে দেখেন না কেউ বসে আছে কিনা দেখেন আপনি। স্যার, এই 1 বছর সময়ের মধ্যে সুষ্ঠু বা আপনারা যেটা যাচ্ছেন ভালো নির্বাচন বা ছাত্র জনতা যে আন্দোলন করছে, যে নির্বাচনের প্রত্যাশা, সেই নির্বাচনকে আপনারা জনগণকে দিতে পারবেন? আমি তো ইনশাল্লাহ কনফিডেন্ট। কিন্তু আপনাদের সহযোগিতা লাগবে, সবার সহযোগিতা লাগবে। আমি ইনশাল্লাহ কনফিডেন্ট, সেটাই তো আমাদের লক্ষ্য। এত লোক প্রাণ দিল, এত লোক, আমি তো গো টু দ্য হসপিটাল, আর পঙ্গু হাসপাতালে আমি তো দেখে আমি আকাশ থেকে বললাম নিজের দেশের মানুষকে এইভাবে পঙ্গু করে ফেলতে দেখলে এত লোক রক্ত দিল, এটা তাদের রক্তের সাথে তো বেইমানি করা যাবে না ভাই। এবং একটা ছেলে বলছে কি জানেন, হাসপাতালে পা উঠে রাখছে, টাঙ্গাইয়ে রাখছে পা, বলে স্যার দোয়া করেন স্যার আমার পাটা যাতে ভালো হয়, কারণ সুষ্ঠু নির্বাচন না হলে যাতে আবার রাস্তায় নামতে পারে। এই যে হাসপাতালের বিছানা থেকে ছেলেটা বলছে তার পাটা কিন্তু ঝুলে আছে, আমি তার এক্সরে রিপোর্ট দেখেছি। তার এন্টায়ার বডিতে ওই যে আপনার বল প্রিন্ট ড্রেস না জামা না, তার এন্টায়ার বডিতে বল প্রিন্ট দেখা যায় এক্সরে রিপোর্টে, সবগুলি তার এগুলো। তো এখন ধরেন এই ছেলেগুলো এই রিস্কটা নিয়েছে, নিজের সব কিছু ত্যাগ করেছে, এবং বলছে যে আমি স্যার আবার যাতে রাস্তায় আনতে পারি যদি সুষ্ঠু ভোট না হয়। তার চাওয়া হলো একটা সুষ্ঠু সুন্দর নির্বাচন। তো এইগুলো দেখে পরে কি এদের সাথে কি বিট্রে করা সম্ভব? মানুষগুলো তো আপনি বিট্রে করতে পারেন, এদের এর সাথে বেইমানি করা সম্ভব না। আমরা কমিশন থেকে সর্বতভাবে চেষ্টা করে থাকবে, আমাদের অল এফোর্টস উইল বি ডেডিকেটেড টুয়ার্ডস ডেলিভারিং এ ফ্রি, ফেয়ার অ্যান্ড ক্রেডিবল ইলেকশন। এবং আপনার নিয়ত যদি ভালো থাকে আল্লাহ তাআলা সাহায্য করবেন ইনশাল্লাহ। আমি কনভিন্সড, আমি পারবো ইনশাল্লাহ। পদ্ধতি মানে কি? আমরা ইভিএম এর বিষয়টি জাতীয় ইলেকশনে, এই জন্য ইভিএম চিন্তা করছি না এখন।
কারণ ওই নানাবিধ সমস্যা আছে, এগুলো ডিফারেন্ট টেকনিক্যাল ম্যাটার্স, অনেক বিষয় আছে। তো জাতীয় নির্বাচনে ইভিএম ব্যবহারের বিষয়টি আমরা এখনো চিন্তা করছি না। আমাদের চিন্তা তাই, আমাদের চিন্তা তাই। এই বিতর্কে আমি অত, কারণ যেহেতু ইভিএম আমরা করবো না, এটা নিয়ে আমি আর বেশি আর চিন্তা করতে চাই না। কারণ যে অতীতে কী হয়েছে না হয়েছে করতে গেলে শুধু যদি পোস্টমর্টম করতে থাকি ভাই, আমি আর আগাইতে পারবো না। লাশের আর পোস্টমর্টম আর কত করবো, বুঝছেন না? ইভিএমের পোস্টমর্টম করতে না, যেহেতু আমার ইভিএমটা ব্যবহারের প্ল্যান নাই, এটা নিয়ে আর বেশি কাটাকাটি না করাই ভালো। এগুলো নানাবিধ প্রবলেম, টেকনিক্যাল প্রবলেম, চলে না, স্টোরেজ প্রবলেম, রিপেয়ারিং প্রবলেম, মেনটেন্যান্স প্রবলেম, অনেক ধরনের সমস্যা আছে। আমাদের তো কোনো ছাত্রলীগ ভোটার কোনো কথা না। বাংলাদেশের নাগরিক যদি আমাদের ক্রাইটেরিয়া ফুলফিল করে, তাতে তো ভোটার হতে তো অসুবিধা নেই। এমন তো না যে আমাদের শর্তের মধ্যে নাই যে ছাত্রলীগ করলে ভোটার হতে পারবে না, এমন কিছু নাই। কিন্তু অন্য কোনো কারণে আইন দ্বারা যদি কেউ বাড়িতে হয়, এখন একজন সে ছাত্রলীগ হোক, যে লীগই হোক, যে পার্টি সমর্থন করুক, উনি যদি কোনো দোষী সাব্যস্ত হন কোর্টের, তাহলে তো সেটা ভিন্ন বিষয়। কিন্তু এমনি তো ধরেন বাংলাদেশের নাগরিক যারা 18 বছর বয়স, যাদের ওই যে মেন্টালি সাউন্ড আছে, তাদেরকে ভোটার করার তো বিধান আছে। আর কেউ যখন আসবে ভোটার হতে, সেই ছাত্রলীগ হিসাবে আসবে নাকি? সে তো বাংলাদেশের নাগরিক হিসাবে আসবে, বুঝছেন না? তো আমরা তো কোনো বিশেষ দলকে টার্গেট করে আমরা কিন্তু বাড়ি বাড়ি যাচ্ছি না। আমরা তো বললাম যে ফেক ভোটার বাদ দেওয়া, মিলিত ভোটারকে বাদ দেওয়া, কেউ লেফট আউট থাকলে ইনক্লুড করা, মহিলাদেরকে আকর্ষণ করা, ইয়াঙ্গার জেনারেশনকে উৎসাহিত করা ভোটার হতে, এই হলো আমাদের পারপাস। ও কোন দল করে, কোন দলের সাপোর্টার অ্যাক্টিভিস্ট, ওইটা তো আমাদের বিবেচনা না। আমাদের বিবেচনাগুলো এই। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। দর্শক, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা কর্তৃক নির্বাচনের যে ব্যবস্থা, সেই বিষয়ের পরে প্রধান নির্বাচন কমিশনার কথা বলছিলেন আগামী নির্বাচনের ব্যালট পদ্ধতি সহ অন্যান্য কী ব্যবস্থাপনা থাকতে পারে, সেই বিষয়ে আমরা সরাসরি সেখানে যুক্ত ছিলাম। চলে যাচ্ছি আমাদের অন্যান্য প্রসঙ্গে। পাট ও পাটজাত পণ্য রপ্তানি করে বিদেশি মুদ্রা অর্জনের এটাই মোক্ষম সময় বলে মনে করেন অর্থনীতিবিদরা। আর উদ্যোক্তারা বলছেন, পাট রপ্তানিতে গতি আনতে প্রয়োজন সরকারের সমন্বিত সহায়তা। এদিকে সরকারের তরফ থেকে বলা হচ্ছে, পাট খাত চাঙা করতে কাজ চলছে নিরলসভাবে। মারুফ হাসানের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন মরিয়ম আজিজ মৌরিন। সোনালী আঁশ পাট বাংলার হাজার বছরের ঐতিহ্য। অর্থকরী ফসল হিসেবে পাট বাংলার মানুষের জীবনমানে যতটা পরিবর্তন আনতে পেরেছিল, অন্য কোনো ফসলের পক্ষে তা সম্ভব হয়নি। পরিবেশ বান্ধব সোনালী আঁশ পাট বাঙালির সংস্কৃতি ও ঐতিহ্যের সাথে নিবিড়ভাবে জড়িয়ে আছে। শুধু তাই নয়, পাট পণ্যের উদ্যোক্তারা বলছেন, সরকার যদি কাঁচামালের দাম নিয়ন্ত্রণ করে, তাহলেই পলিথিনের বিকল্প হতে পারে পাটের তৈরি ব্যাগ। আগের যে পলির যে ব্যাগটা ছিল, ওই জায়গাটা যদি আমরা দিতে পারি, তাহলে ইনশাল্লাহ এটা হবে। তবে একটু সময় লাগবে। দেশীয় পণ্য পছন্দ করে, পাট পণ্য কেনে এবং তারা ইউজও করে। অর্থনীতিবিদরা বলছেন, পাটের তৈরি বাহারি পণ্য হয়ে উঠতে পারে অর্থনীতির হাতিয়ার। তারা মনে করেন, এসব পণ্য রপ্তানি করে বিদেশি মুদ্রা অর্জনের মোক্ষম সময় এখন। পরিবেশ বান্ধব পণ্য হিসেবে পাটের চাহিদা আছে, কিন্তু আমরা ওই সুন্দরভাবে বাজার পরিকল্পনা করছি না, বাজারগুলো ধরার জন্য যে উদ্যোগ গ্রহণ করছি না। একই সঙ্গে আমাদের যে কমার্স মিনিস্ট্রি, ফরেন মিশন, তাদের যে যৌথ সহযোগিতা, সেটা যদি আমরা না বাড়াতে পারি, তাহলে সেক্ষেত্রে আসলে বৈদেশিক মুদ্রা অর্জন করতে সুদূর পরাহত হবে। আমি মনে করি যে এখনই সময়, এখনই সুযোগ, যেহেতু সরকার সিদ্ধান্ত নিয়েছে, সুতরাং বাস্তবায়নের দায়িত্ব হচ্ছে সরকারি সংস্থাগুলোর। পাট বীজ থেকে শুরু করে উৎপাদন, অর্থায়ন, পাট কলের আধুনিকায়ন, নতুন পাট পণ্যের নকশা সহ সব বিষয়ে সমন্বিত পরিকল্পনা নিতে হবে, তবেই সাফল্য আসবে এ খাতে, মনে করেন জেডিপিসির নির্বাহী পরিচালক। একটু রপ্তানি এবং দেশের ব্যবহার দুটোকে আমরা ফোকাস করতে চাই। যেমন যেটা সম্প্রতি পরিবেশ বান্ধব
শপিং ব্যাগ হিসাবে পাটকে আমরা যদি অনেক ভালো মানে বেশি চিন্তা করছি, হ্যাঁ সেখানেও ডিমান্ড অ্যান্ড সাপ্লাইয়ের একটা সমন্বয় করা প্রয়োজন আছে। জেডিপিসির পাট পণ্য মেলায় বাণিজ্য উপদেষ্টা বলেন, পাট খাতকে পুনরুজ্জীবিত করতে এবং এই খাতের সঙ্গে জড়িতদের ভাগ্য পরিবর্তনে নিরলসভাবে কাজ করে যাচ্ছে সরকার। পরিবেশ বান্ধব হওয়ায় বিশ্বজুড়ে পাট পণ্যের চাহিদা বাড়ছে, তবে কিছু সীমাবদ্ধতার জন্য সেই সুযোগ কাজে লাগাতে পারছে না বাংলাদেশ। যদিও বিশ্বমানের পাট উৎপাদনে বাংলাদেশের বেশ সুনাম রয়েছে, সম্ভাবনা কাজে লাগাতে পারলে এই খাতে রপ্তানি আরও বাড়বে বলে মনে করছেন বিশ্লেষকরা। মরিয়ম আজিজ মৌরিন, নিউজ 24, ঢাকা। দর্শক, এবার আমাদের নিয়মিত আয়োজন সংবাদ বিশ্লেষণের পালা। আজকের বিষয় সোনালী পাশ আর্ট, সেকাল একাল। অতিথি হিসেবে আমাদের সাথে যুক্ত হচ্ছেন উদ্যোক্তা ও পাট পণ্যের রপ্তানিকারক রাশেদুল করিম মুন্না। আমরা রাশেদুল করিমকে আমন্ত্রণ জানাতে চাই আমাদের বিজনেস আওয়ারে। রাশেদুল করিম, আপনাকে স্বাগত জানাচ্ছি বিজনেস আওয়ারে। আমরা একটি প্রতিবেদন দেখলাম আমাদের সহকর্মীর মাধ্যমে, পাটজাত পণ্য, পাট নিয়ে কি অবস্থা, কি ব্যবস্থা নিতে যাচ্ছে সরকারের তরফ থেকে। রাশেদুল করিম, আপনার কাছে প্রথম যেই প্রশ্নটি করতে চাই, আমাদের কাছে যে তথ্য রয়েছে রপ্তানি উন্নয়ন ব্যুরোর 2011-12 সালে $97 কোটি রপ্তানি আয় ছিল এবং 2022-23 অর্থ বছরে সেটি $91 কোটি নেমে গিয়েছে। আবার বিডার আরেকটি তথ্য আছে, বিডা বলছে যে আগামী 5 বছরে এই রপ্তানি $500 কোটি উন্নত করা সম্ভব। কিন্তু এই যে টাকার অঙ্কে এত বড় একটি পার্থক্য এবং ভবিষ্যৎ সম্ভাবনা বলা হচ্ছে, এটি আসলে কতখানি বাস্তব? রাশেদুল করিম, আপনি শুনতে পাচ্ছেন আশা করি। রাশেদুল করিম, আপনি যদি কষ্ট করে আপনার অডিও যেই ব্যবস্থাটি রয়েছে সেটি যদি একটু উন্মুক্ত করে দেন তাহলে আপনি শুনতে পাবেন আশা করছি। রাশেদুল করিম, শুনতে পাচ্ছেন? জি, আমি শুনতে পাচ্ছি। আমাকে এখন আবার একটু প্রশ্ন করতে হবে। জি রাশেদুল করিম, প্রথম প্রশ্ন যেটি ছিল যে রপ্তানি উন্নয়ন ব্যুরোর যে তথ্য রয়েছে আমাদের কাছে, 2011-12 সালে $97 কোটি রপ্তানি আয় হয়েছে এবং সেটি 2022-23 অর্থ বছরে সেটি চলে এসেছে $91 কোটি। আবার বিপরীতে বিডা বলছে আগামী 5 বছরে সম্ভাবনা আছে $500 কোটি রপ্তানি আয়ের একটি সম্ভাবনা তারা দেখতে পাচ্ছে। কিন্তু আক্ষরিক অর্থে যে আয় দেখতে পাচ্ছি আমরা এবং যেই ভবিষ্যৎ সম্ভাবনার কথা বলা হচ্ছে, একটি বড় ধরনের অঙ্কের ফারাক রয়েছে। এটি কতখানি বাস্তবসম্মত আপনি মনে করছেন? আমি প্রথমত মনে করছি যে আমরা এখনো পাট শিল্পের যে বড় অংশটা হচ্ছে আমরা র মেটেরিয়ালস এক্সপোর্ট করছি। আমরা কাঁচা পাট 20-25% আমরা এক্সপোর্ট করছি, বাকিটা হচ্ছে আমরা ইয়ার্ন এক্সপোর্ট করছি, আর অল্প কিছু হচ্ছে আমরা ট্রেডিশনাল জুট গুডস করছি, যেটা থেকে ভ্যালুয়েশনটা খুবই কম, এবং খুব অল্প পরিমাণ হচ্ছে আমরা ডাইভার্সিটি প্রোডাক্ট রপ্তানি করছি। যেখানে আমরা কাঁচা পাট রপ্তানি করলে পার টন থেকে যেখানে আমরা $600-700 পাচ্ছি, আমরা যদি ইয়ার্ন এক্সপোর্ট করি তাহলে হচ্ছে আমরা $1200 প্লাস মাইনাস আমরা পাচ্ছি পার টন থেকে। আমরা যদি ট্রেডিশনাল জুট গুডস রপ্তানি করি তাহলে হচ্ছে আমরা $1500 পাচ্ছি। আর আমরা যদি ভ্যালুয়েটেড ডাইভার্সিটি প্রোডাক্ট উৎপাদন করে আমরা যদি রপ্তানি করি, প্রতি টন থেকে আমরা $3000 থেকে $10,000 আর্ন করা সম্ভব, এবং সেটা আমরা করছি যারা আমরা এই সেক্টরে আছি। প্রশ্নটা হচ্ছে যে বাংলাদেশকে যদি আমরা অন্য উচ্চতায় নিয়ে যেতে হয় এই সেক্টরকে, তাহলে স্বাভাবিকভাবেই আমাদেরকে চিন্তা করতে হবে আমরাই কিভাবে ভ্যালুয়েটেড প্রোডাক্ট উৎপাদনের সক্ষমতা বাড়াবো এবং সেই পণ্যগুলা বিশ্ববাজারে যে সাপ্লাই চেইনে আমরা নিয়ে যাওয়ার যে চ্যালেঞ্জগুলো আছে সেটা উত্তরণের জন্য আমরা সম্মিলিতভাবে কাজ করব। তাহলে আমি বিশ্বাস করি যে বিডা যে প্রেডিক্ট করেছে যে আমরা $3-5 বিলিয়ন আমরা খুব সহজেই নিতে পারবো। কারণটা হচ্ছে ইন্টারন্যাশনাল মার্কেটে এখন হচ্ছে ন্যাচারাল বেস প্রোডাক্টের একটা প্রচন্ড ডিমান্ড আছে এবং সেটা গ্রোথটা বাড়ছে। সুতরাং আমাদের চ্যালেঞ্জটা যদি আমরা উত্তরণের জন্য সরকারের নীতি সহায়তা এবং উদ্যোক্তারা কিভাবে সম্মিলিতভাবে এগিয়ে আসার সাহস, সুযোগ এবং চ্যালেঞ্জগুলো উত্তরণের কাজগুলো করতে পারে, তাহলে একদিকে যেমন হচ্ছে কর্মসংস্থান সৃষ্টি হবে, পাশাপাশি এই সেক্টরে একটা বড় ধরনের উন্নয়ন হওয়া সম্ভব। এখানে অনেকগুলো চ্যালেঞ্জ আছে, যে চ্যালেঞ্জগুলো আমরা ইতিমধ্যে সরকারের সাথে আলোচনা করেছি। আমরা অপেক্ষায় আছি এই চ্যালেঞ্জগুলো উত্তরণের জন্য সরকারের যে নীতি সহায়তার জায়গাতে, সরকার যেহেতু বিজনেস করবে না আমরাই করব, সেই নীতি সহায়তার জায়গাতে কিভাবে এগিয়ে আসবে।
আপনি যেহেতু নীতি সহায়তার কথা বলছেন, নীতি সহায়তার এই জায়গাটিতে যদি আসি, যে একটি ব্যাপার ছিল যে উৎসে কর সহ আরও বেশ কিছু করের ব্যাপারে আপনাদের পক্ষ থেকে কিন্তু দাবি তোলা হয়েছিল যে যেন সেটি ছাড় দেওয়া হয়। চামড়া এবং চামড়াজাত পণ্যের ক্ষেত্রে কিন্তু সেটি চলে গিয়েছে, কিন্তু এখনো পাট এবং পাটজাত পণ্যের ক্ষেত্রে কিন্তু সেই বিষয়টি রয়ে গিয়েছে। আসলে এত লম্বা প্রক্রিয়া কেন হচ্ছে, আপনাদের কি মনে হয়? আমরা মনে করছি যে আমরা বিভিন্ন সময় দেখেছি যে পাট শিল্প নিয়ে আলোচনা হচ্ছে, কিন্তু নীতি সহায়তার জায়গাতে যে সাপোর্টটা দেওয়া দরকার, এখানে সরকারের কেন জানি সেভাবে সুনির্দিষ্ট সহযোগিতাগুলো আমরা দেখছি না। এবং এখানে পাট শিল্পের দুইটা গ্রুপ, একটা হচ্ছে আমরা এগ্রিকালচারাল অ্যাপ্লিকেশনে পাট উৎপাদন করছি, অর্থাৎ এখানে হচ্ছে এগ্রিকালচারাল অ্যাপ্লিকেশনে যে রিসার্চগুলি দরকার, আমাদের এখনো পাট যে উৎপাদন হচ্ছে বাংলাদেশে তার 95% বীজ হচ্ছে ইন্ডিয়া থেকে আমদানি হয়। সুতরাং এখানে যেখানে 30 বছর আগে যে ধান চাষ হতো, কৃষকরা যে ধান পেত 1 বিঘা থেকে, সেটা কিন্তু এখন হচ্ছে 3 গুণ পাচ্ছে। সুতরাং আমরা উন্নত মানের পাট বীজ উৎপাদনের সক্ষমতা যদি বাড়াতে পারি, তাহলে কৃষক একদিকে যেমন হচ্ছে তার একই পরিমাণ জমি থেকে 3 গুণ পাট পাবে, সে হচ্ছে উৎসাহিত হবে। এবং দেখবেন যে সারা দেশে কিন্তু যে পরিমাণ পাটটা উৎপাদন হতো গ্রাজুয়ালি কিন্তু সেটা কমে এসেছে। সুতরাং এই যে পাটের বীজ উন্নয়ন, কৃষককে সাপোর্ট দেওয়া, এটা যে জাগ দেওয়া বা রেটিং করা, অর্থাৎ পাট গাছ থেকে যে পাটটাকে ছাড়িয়ে আনা এবং সেটা হচ্ছে আবার স্টক যারা করে শিল্পের সাথে যুক্ত হবে, যে টোটাল প্রক্রিয়াতে কৃষি প্রক্রিয়া বা কৃষি পণ্যের যে সুযোগ সুবিধাগুলো কৃষি মন্ত্রণালয় দিয়ে থাকে, এই সুযোগটা কিন্তু পাট সেক্টর পায় না। এবং সেক্ষেত্রে নতুন করে যেটা বলেছেন যে উৎস কর কাটা হচ্ছে, যেটা অন্য ক্ষেত্রে করা হচ্ছে না। আবার যদি আমরা দেখি এটা শিল্প, এবং শিল্পের জায়গাতে আমাদের যে ধরনের আধুনিক প্রযুক্তির পাটকল স্থাপন বা ডাইভার্সাইড প্রোডাক্ট তৈরি করার জন্য যে সুযোগ সুবিধাগুলা বা আমাদের এখানে রিসার্চ দরকার, অর্থাৎ ইন্টারন্যাশনাল মার্কেটে আমরা এই প্রোডাক্টটা উৎপাদন করে নিয়ে যাব, সেই ক্ষেত্রে ইন্ডাস্ট্রির জন্য যে ধরনের রিসার্চগুলি দরকার সেটা কিন্তু সেভাবে সেই সুযোগটা নেই। আমরা প্রোডাক্ট ডেভেলপমেন্ট করতে হবে, আমাদের প্রোডাক্টটাকে উৎপাদনের জন্য উদ্যোক্তাদের জন্য যে ধরনের স্কিল ডেভেলপমেন্ট সাপোর্ট দেওয়া দরকার, বা আমরা কিভাবে সেই ধরনের ইনস্টিটিউটের সুযোগটা নিতে পারি, আমরা কিভাবে আধুনিক প্রযুক্তির টেকনোলজিগুলা ব্যবহার করে আমাদের যে পণ্যটা উৎপাদন করছে সেখানে অন্যান্য দেশ যারা কাজ করছে এই সেক্টর নিয়ে তাদের সাথে কিভাবে সক্ষমতা এগিয়ে দিতে পারি। এবং সর্বোপরি আমাদের হচ্ছে ইন্টারন্যাশনাল মার্কেটে নিয়ে যেতে গেলে যে ইন্টারন্যাশনাল ফেয়ারে অ্যাটেন্ড করা বা আমাদের কমপ্লায়েন্স সার্টিফিকেশনের আওতায় ইন্ডাস্ট্রিগুলা রেডি করা, এবং এই জায়গাতে হচ্ছে কনজিউমার মার্কেটের যে চ্যালেঞ্জগুলো আছে, ব্র্যান্ডিং এর জায়গাতে আমাদের একটা বড় ধরনের ঘাটতি আছে। ইন্টারন্যাশনাল মার্কেট আমাদেরকে জানে না আমরা পৃথিবীর সবচেয়ে ভালো মানের পাট উৎপাদন করে থাকি, কিন্তু সেই মার্কেটে কিন্তু জানে না যে বাংলাদেশ পাট হয় বা পাট থেকে এই ধরনের পণ্য উৎপাদন করে ওই মার্কেটে নিয়ে যাওয়া যাবে। তারা সবাই কিন্তু ইন্ডিয়ার কথা জানে। সুতরাং এই যে ব্র্যান্ডিং এর জায়গাতে কিন্তু একটা বড় ধরনের চ্যালেঞ্জ বা ঘাটতি আছে। এবং আমরা যারা ভ্যালুয়েটেড প্রোডাক্টগুলি উৎপাদন করে এক্সপোর্ট করছি, আমরা কিন্তু সরাসরি ইন্টারন্যাশনাল ফেয়ারে পার্টিসিপেশন করছি, যেখানে কিন্তু একটা বড় অঙ্কের খরচ আমাদের ইন অ্যাডভান্স করতে হয়, যেটা কিন্তু অনেক ক্ষেত্রে অনেক উদ্যোক্তার পক্ষে সম্ভব হয় না। বা সর্বোপরি ওই মার্কেটে কি ধরনের ডিমান্ড আছে, কি ধরনের ডিজাইনগুলি করতে হবে, কি ধরনের কালারগুলি করতে হবে, অর্থাৎ আমাদের সম্মিলিতভাবে চিন্তা করতে হবে যে এক্সপোর্ট করতে গেলে আমরা ফিনিশ প্রোডাক্ট এক্সপোর্ট করতে হবে। সেই ফিনিশ প্রোডাক্টগুলো কি কি হতে পারে, সেই প্রোডাক্টগুলি তৈরি করার ক্ষেত্রে ডিজাইনিং এর যে ঘাটতি আছে, রিসার্চের যে ঘাটতি আছে, আমাদের উদ্যোক্তারা এই ধরনের যেহেতু এই স্কিলটা এক্সিস্টিং নেই গার্মেন্টস সেক্টরে যেটা আছে বা অন্য সেক্টরে আছে, আমাদেরকে নতুন ভাবে তৈরি করতে হচ্ছে। এই যে চ্যালেঞ্জগুলোকে যদি আমরা অ্যাড্রেস করে একটা রোড ম্যাপ করতে পারি যে আমরা আগামী 5 বছর বা 7 বছর কি ধরনের নীতি সহায়তাগুলো সরকারের অব্যাহত থাকবে, কারণ সরকার বিজনেস করবে না, কিন্তু নীতি সহায়তার জায়গাতে সরকার কৃষি প্রক্রিয়াজাত পণ্যের একটা এক্সাম্পল দিচ্ছি, কৃষি প্রক্রিয়াজাত পণ্যের জন্য সরকারের যে নীতি সহায়তা ঘোষণাগুলি আছে সেটা পাট শিল্পে নেই। অর্থাৎ পাট শিল্প নিয়ে আমরা যখন হচ্ছে কোনো ফাইন্যান্সিয়াল অর্গানাইজেশন বা ব্যাংকের কাছে যাচ্ছি, তারা নেগেটিভ পারসেপশন দেখাচ্ছে। সুতরাং উদ্যোক্তারাও কিন্তু এই সেক্টরে আসার সাহসটা করছে না। যারা হচ্ছে 40 বছর 50 বছর বা 60 বছর ধরে এই সেক্টরে আছে, তারা পুরনো মেশিন নিয়ে আমাদের ছালার বস্তা নিয়ে কাজ করছে, এবং যেটা আসলে আমাদের যেটা আপনি বললেন শুরুতে যে আমাদের এক্সপোর্টের ফিগার কোনোভাবেই ছালার বস্তা বা পাট বা সুতা এক্সপোর্ট করে আমরা কোনোভাবেই ডেভেলপ করতে পারবো না। আমাদেরকে চিন্তাই করতে হবে যে আমরা কিভাবে নিজেরাই আমাদের, যেহেতু এই পাট বা সুতা তো অন্যরা ভ্যালুয়েটেড প্রোডাক্ট করে, এক্সাম্পল দিচ্ছি কার্পেট তৈরি করে
আবার বিশ্ববাজারে এক্সপোর্ট করছে, যেখানে পার টনের ভ্যালুটা চলে আসছে তাদের ক্ষেত্রে $10,000 বা $12,000। তো সেই জায়গাতে হচ্ছে আমরা কিভাবে কাজ করতে পারি। জি রাশিদুল করিম মুন্না, আপনার বক্তব্যের প্রেক্ষিতে খুব সমসাময়িক একটু ইস্যুতে আপনার কাছে জানতে চাই, খুব সংক্ষেপে আপনার কাছ থেকে উত্তর চাচ্ছি। সরকার বেশ জোরে সোরে এই সাধারণ মানুষ দেশীয় বাজারে পাটজাত পণ্যের প্রবেশ করার জন্য একটি চেষ্টা হিসেবে কিন্তু তারা প্লাস্টিককে বর্জন করার ঘোষণা দিয়েছেন এবং তারা সেই কার্যক্রম করছেন, কিন্তু তার বিপরীতে পাটজাত যে ব্যাগটি রয়েছে যেটি সাধারণভাবে ব্যবহার করা যায় এটির প্রসার আসলে কেন হচ্ছে না? আপনার কাছে খুব সংক্ষেপে মন্তব্য চাচ্ছি। আমার কাছে প্রথমত মনে হচ্ছে এটা জনসচেতনতার একটা অভাব আছে। আমরা যখন ব্যক্তিগতভাবে সবাই বাজারে যাচ্ছি, এই মুহূর্তে 20 থেকে 25টা ছোট ছোট সিঙ্গেল ইউজ প্লাস্টিক সহ আমরা বাজার করে বাসায় ফিরছি। এখানে ওটার দাম হয়তো মাত্র 50 পয়সা বা 1 টাকা। একটা পাটের ব্যাগ সেখানে হচ্ছে 30 থেকে 50 টাকা দাম 10 কেজি থেকে 20 কেজি ওজনে একটা পণ্য যদি কেউ নিয়ে আসতে চায়, এবং এটা কিন্তু ব্যবহার করা যাবে 1 থেকে 2 মাস। প্রশ্নটা হচ্ছে অভ্যস্ততার একটা ব্যাপার। আমরা হয়তো এখন আর কমফোর্টেবল ফিল করছি না যে বাজারে আমি ব্যাগ নিয়ে যাব। সুতরাং আমি মনে করি জনসচেতনতা এবং এই প্লাস্টিকের অল্টারনেটিভ সাপ্লাই চেইনটাকে যদি আমরা ডেভেলপ করতে পারি, স্কেলটাকে যদি বাড়াতে পারি, জনগণকে যদি সম্পৃক্ত করতে পারি, বিশেষ করে আমি ইয়াং জেনারেশন হচ্ছে দেশীয় পণ্য নিয়ে কাজ করতে চায়, তারা দেশকে ভালোবাসে, পরিবেশের রক্ষার জন্য তারা অনেক সচেতন। এই সচেতনতার জায়গাটাকে হচ্ছে আমার কাছে মনে হচ্ছে যে মাঠ পর্যায়ে আরো ব্যাপকভাবে অ্যাক্টিভলি ওয়ার্ক করতে হবে। তাহলেই হয়তো একটা বড় একটা শ্রেণী ধাপে ধাপে, একবারে আসবে না, ধাপে ধাপে পাটটাকে ব্যবহার করার প্রক্রিয়াটা শুরু হবে এবং এটা। জি জনাব রাশিদুল করিম মুন্না, আপনাকে অসংখ্য ধন্যবাদ আজকের বিজনেস আওয়ারে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। রাশিদুল করিম মুন্না, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা ভবিষ্যতে আবার নতুন কোনো বিষয়ে আপনার সাথে কথা বলবো। ধন্যবাদ আপনাকে। দর্শক, এতক্ষণ আমরা সংবাদ বিশ্লেষণ করছিলাম। সোনালী আঁশ পাট সেকালে কাল যুক্ত হয়েছিলেন পাট পণ্যের রপ্তানিকারক রাশিদুল করিম মুন্না। আমরা চলে যাচ্ছি অন্য সংবাদে। দেশের হাওড় অঞ্চলের তরুণীরা শিক্ষা ও কর্মক্ষেত্রে ব্যাপকভাবে পিছিয়ে আছে। পিছিয়ে পড়া এসব তরুণীদের কাজের সুযোগ করে দিতে অন্তর্ভুক্তিমূলক নীতি সংস্কারের তাগিদ সিপিডির। সকালে রাজধানীর একটি হোটেলে কারিগরি শিক্ষা ও শ্রমবাজার নিয়ে আলোচনায় এ তাগিদ দেওয়া হয়। সেমিনারে বলা হয়, টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধির জন্য কর্মক্ষেত্রে নারীর অংশগ্রহণ বাড়াতে হবে। বক্তারা জানান, সামাজিক সাংস্কৃতিক বাধা এবং সীমিত দক্ষতাও তরুণীদের কর্মক্ষেত্রে অংশগ্রহণকে কঠিন করে তুলছে। বলা হয়, কর্মক্ষেত্রে দক্ষতা নিশ্চিত করা না গেলে সামনে যাওয়া যাবে না। কিশোরগঞ্জ জেলায় পরিচালিত এক গবেষণা প্রতিবেদনে তুলে ধরা হয়, হাওড়াঞ্চলের 53% তরুণী বেকার। এবারে শেয়ার বাজারের খবর। দর্শক, প্রতিদিনের মতো আজ আবারও আমরা দেখে নিতে চাই ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইটের মাধ্যমে পুঁজিবাজারের সবশেষ কি অবস্থায় দাঁড়িয়ে আছে। আমরা একটু দেখে নিতে চাই পুঁজিবাজারের অবস্থা। দেখছি যে এখন পর্যন্ত কিন্তু ইতিবাচক ধারায় রয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ, ঊর্ধ্বমুখী রয়েছে সব ধরনের শেয়ারের দাম। ডিএসইএক্স ইন্ডেক্স 40 পয়েন্ট বেড়ে 5219 পয়েন্ট নিয়ে সূচক দাঁড়িয়ে আছে। সরিয়া ভিত্তিক ইন্ডেক্স 12 পয়েন্ট বেড়ে এখন পর্যন্ত 1164 পয়েন্ট নিয়ে সূচক দাঁড়িয়ে আছে। বিশেষায়িত 30টি কোম্পানির শেয়ার 17 পয়েন্ট বেড়ে সূচক দাঁড়িয়ে আছে 1925 পয়েন্টে। এখন পর্যন্ত 316 কোটি টাকার লেনদেন হয়েছে পুঁজিবাজারে। হাত বদল হওয়া শেয়ার এবং মিউচুয়াল ফান্ড কোম্পানিগুলোর মধ্যে 245টি কোম্পানির শেয়ারের দাম বেড়েছে, 77টি কোম্পানির শেয়ারের দাম কমেছে এবং 72টি কোম্পানির শেয়ারের দাম অপরিবর্তিত রয়েছে। ধারাবাহিকতায় আমরা চলে যেতে চাই বিদেশি মুদ্রার বিনিময় হারের দিকে। বিদেশি মুদ্রার বিনিময় হার এখন পর্যন্ত কি অবস্থায় রয়েছে সেটি আমরা একটু দেখতে চাই, যে কি অবস্থায় আমরা এখন পর্যন্ত লেনদেন করছি। মার্কিন ডলার 119 টাকায় কিনে বিক্রি হচ্ছে 120 টাকায়, ইউরো 127 টাকায় কিনে বিক্রি হচ্ছে 132 টাকায়, পাউন্ড 150 টাকায় কিনে বিক্রি হচ্ছে 155 টাকায়, চীনা ইউয়ান 15 টাকা 50 পয়সায় কেনা যাচ্ছে, বিক্রি হচ্ছে 17 টাকা 30 পয়সায়, সৌদি রিয়াল 32 টাকায় কিনে বিক্রি হচ্ছে 32 টাকা 70 পয়সায়, ভারতীয় রুপি 1 টাকা 35 পয়সায় কিনে বিক্রি হচ্ছে 1 টাকা 45 পয়সায়। এরপর আমরা যেতে চাই স্বর্ণের দরদামের দিকে। সেদিকে তাকালে দেখা যাচ্ছে সবচেয়ে ভালো স্বর্ণ 22 ক্যারেট প্রতি ভরি 1,38,498 টাকা, 21 ক্যারেটের স্বর্ণ প্রতি ভরি 1,32,200 টাকা, 18 ক্যারেট 1,13,316 টাকা এবং সনাতন স্বর্ণ প্রতি ভরি 93,020 টাকা। এবং এরপরে আমরা যেতে চাই রূপার দরদামের দিকে। রূপার দরদামে যেটি দেখা যাচ্ছে যে 22 ক্যারেটের রূপা সবচেয়ে ভালো রূপা, এটি প্রতি ভরি 2,578 টাকা, 21 ক্যারেটের রূপা প্রতি ভরি 2,449 টাকা, 18 ক্যারেটের রূপা প্রতি ভরি 2,111 টাকা, সনাতন রূপা প্রতি ভরি 1,586 টাকা।
দর্শক, এই ছিল এখন পর্যন্ত পুঁজিবাজার, বিদেশি মুদ্রার বিনিময় মূল্য, স্বর্ণ রূপার দরদামের সবশেষ খবর আমার কাছে। দর্শক, সময় হলো আরেকটি বিরতিতে যাওয়ার। আমরা ফিরছি অন্যান্য সংবাদ নিয়ে, সাথেই থাকবেন। আবারও স্বাগত জানাচ্ছি বিজনেস আওয়ারে। দর্শক, এবারে জনপদে শিল্প বাণিজ্যের খবর। বেশ কিছুদিন ধরেই চালের দাম ওঠানামার মধ্যে আছে। এই বিষয়ে বিস্তারিত জানাতে বগুড়া থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী আব্দুস সালাম বাবু। আমরা বাবুর কাছ থেকে যেটি জানতে চাচ্ছি যে বাবু, চালের বাজারের সবশেষ কি তথ্য আছে আপনার কাছে, একটু জানাবেন। গেল এক সপ্তাহের তুলনায় বগুড়ায় চালের দাম প্রতি কেজিতে 5 থেকে 6 টাকা বেড়েছে। নতুন জাতের চাল বাজারে আসলেও কিন্তু দামে তেমন খুব একটা প্রভাব পড়েনি। বিশেষ করে মিলার ব্যবসায়ীরা আমাদেরকে জানাচ্ছেন যে তারা কখনো দাম বৃদ্ধি করে নাই, ধানের দামের সাথে সামঞ্জস্য রেখেই চালের দাম বেড়ে যায়। যে চাল রঞ্জিত জাতের চাল 52 থেকে 54 টাকায় বিক্রি হয়েছে, সে বা সর্বোচ্চ 56 টাকা বিক্রি হচ্ছে খুচরা পর্যায়ে, সেটা কিন্তু এখন 60 টাকা কেজিতে বিক্রি হচ্ছে, একেবারে সর্বোচ্চ পর্যায়ে। আরেকটা বিষয় জানিয়ে রেখি যে বগুড়ার বাজারে নতুন চাল এসেছে। এই মৌসুমে 1,30,000 হেক্টর জমিতে আমন চাষাবাদ হয়েছে এবং যেখান থেকে 6 লাখ মেট্রিক টন চাল পাওয়া যাবে এবং 9 লাখ মেট্রিক টন ধান পাওয়া যাবে। কিন্তু তারপরেও নতুন চাল বাজারে আসলেও এখন পর্যন্ত চালের বাজারে সুখবর নেই এবং এই বছর শুরু থেকেই চালের দাম ঊর্ধ্বমুখী বলে জানতে পেরেছি। আমরা রয়েছি বগুড়ার গাবতলী উপজেলার প্রত্যন্ত একটি গ্রামের দোকানে, যেখানে অন্যান্য জিনিসপত্রের সাথে চালও বিক্রি হয়। তারা আমাদেরকে জানিয়েছেন যে গত সপ্তাহে তারা যে চাল রঞ্জিত জাতের মোটা চাল 54-56 টাকা বিক্রি করেছেন, সেই চাল কিন্তু এখন 60 টাকা। আর পাইকারি বাজারে বগুড়া জেলা চাল ব্যবসায়ী সমিতির সভাপতির সাথে আমরা কথা বলেছি। তিনি জানিয়েছেন যে মিল থেকেই চালের দাম বাড়ানো হচ্ছে। আবার মিলার যারা ব্যবসায়ী, চালের ব্যবসায়ী যারা চাল তৈরি করেন বা উৎপাদন করেন ধান থেকে, তাদের সাথে আমরা কথা বলেছি। তারা আমাদেরকে জানিয়েছেন যে আসলে ধানের দাম বেড়ে যাওয়ার কারণে চালের দাম বাড়ছে। তবে হাটে বাজারে যে ধানের দাম রয়েছে সেখানে কিন্তু মোটা জাতের ধানের দাম বেশ বেড়েছে এবং প্রতি মনে 30 থেকে 50 টাকা বেড়েছে। চিকন জাতের ধানেও বেশ 30 থেকে 50 টাকা, কখনো 100 টাকা বেড়েছে ধানের দাম, যার কারণে এই চালের বাজারে তার প্রভাব পড়ছে। যে মিল মালিকরা বলছেন যে তারা চাল উৎপাদন করতে খরচ বাড়ছে, যার কারণে তাদের এই দাম বেড়ে যাচ্ছে। তবে ব্যবসায়ীরা বলছেন, চালের ব্যবসায়ী তারা বলছেন অনেকটা অযৌক্তিকভাবে কিন্তু এই চালের দাম বাড়ানো হচ্ছে, যার কারণে নাভিশ্বাস উঠেছে ক্রেতা সাধারণের এবং ব্যবসায়ীরাও অনেকটা বিব্রত। যারা খুচরা পর্যায়ে ব্যবসা করেন তারা কিন্তু অনেকটা বিব্রত বলে আমাদেরকে জানিয়েছেন। সেই ক্ষেত্রে বগুড়ার বাজার নিয়মিত মনিটরিং করা এবং মিল মালিকদের সাথে মনিটরিং করা, ধানের বাজারের সাথে চালের বাজার যেন সামঞ্জস্য থাকে, এমন দাবি জনসাধারণ। এই ছিল বগুড়াতে সর্বশেষ। জি বাবু, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। দর্শক, চালের বাজার নিয়ে বগুড়া থেকে যুক্ত হয়েছিলেন আব্দুস সালাম বাবু। আমরা সবশেষ তথ্য জেনে নিয়েছিলাম তার কাছ থেকে। কিশোরগঞ্জের বালিখলা মাছ বাজারে প্রতিদিন বিক্রি হয় প্রায় কোটি টাকার মাছ, যদিও অভিযোগ আছে ঠিকমতো রাজস্ব দেওয়া হয় না এখান থেকে। প্রশাসন বলছে রাজস্ব আদায়ে সার্বিক ব্যবস্থা নেওয়া হচ্ছে। টিটু দাসের তথ্য ও চিত্রে ডেস্ক রিপোর্ট। ক্রেতা বিক্রেতার হাঁকডাকে জমজমাট মাছ বাজার। ছোট বড় বাহারি মাছে ভরপুর কিশোরগঞ্জের 150 বছরের ঐতিহ্যবাহী বালিখলা মাছ বাজার। ভোর থেকে জেলেরা বোয়াল, আইর, চিতল, রুই, কাতলা, পাবদা, কই, শিং, টাকি, চিংড়ি সহ বিভিন্ন প্রজাতির মাছ নিয়ে আসেন বাজারে। সকাল 6টা থেকে 10টা পর্যন্ত চলে বেচা বিক্রি। জেলার চাহিদা মিটিয়ে এখানকার মাছ যায় ঢাকা, চট্টগ্রাম সহ বিভিন্ন জায়গায়। বিভিন্ন দূর দূরান্ত থেকে হাওরের মাছগুলা আসে। এটা মিঠা পানির মাছ, খুব সুস্বাদুর মাছ। কিশোরগঞ্জ থেকে অফিসাররা কিংবা ঢাকার থেকে অনেক লোক শুনে নাম দাম অনেক খরচ আইয়ে না। নেত্রকোনা ও সুনামগঞ্জ হাওরের একটি অংশের মাছও কিশোরগঞ্জের বালিখলা মাছ বাজারে যায়। প্রতিদিন কোটি টাকার মাছ বেচা কেনা হলেও এই বাজার থেকে হচ্ছে না কোনো রাজস্ব আদায়, এমন অভিযোগ উঠেছে। আমরা রাজস্ব দিতে ইচ্ছুক, আমাদের বাজারটা যাতে উন্নত হয়, সরকার রাজস্ব নিয়োগ, আমাদের বাজারটা উন্নত হয়। রাজস্ব নিতেছে না, জানি না কি কারণে নেয় না, আমরা দিতে ইচ্ছুক। রাজস্ব আদায়ে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে উপজেলা প্রশাসন।
যেহেতু উচ্চ আদালতে এটি নিয়ে মোকদ্দমা চলমান, সেক্ষেত্রে এই মুহূর্তে ইজারা প্রদান করা সম্ভব হচ্ছে না, কিন্তু এই মোকদ্দমা সরকারি পক্ষ থেকে পরিচালনা করা এবং তৎপ্রেক্ষিতে এটার ইজারা দেওয়ার জন্য ব্যবস্থা নেওয়ার জন্য উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সার্বিকভাবে ব্যবস্থা নেওয়া হচ্ছে। ঐতিহ্যবাহী এই মাছ বাজারটি টিকিয়ে রাখতে সরকারের সহযোগিতা চান ব্যবসায়ীরা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। এবারে বিশ্ব বাণিজ্যের খবর। চলতি দশকের শেষ নাগাদ উপসাগরীয় দেশগুলোর সঙ্গে এশিয়ার অন্যান্য অঞ্চলের বাণিজ্যিক লেনদেনে ব্যাপক আকারে উল্লম্ফন ঘটতে পারে। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আরাবিয়ান বিজনেস। গবেষণা সংস্থা এশিয়া হাউস সম্প্রতি পূর্বাভাস দিয়েছে 2030 সালের মধ্যে উপসাগরীয় এশিয়া বাণিজ্য উন্নীত হতে পারে 68,200 কোটি ডলারে। গেল বছর অঞ্চল দুটির মধ্যে 45,100 কোটি ডলারের বাণিজ্য সংঘটিত হয়। সংগৃহীত তথ্য অনুযায়ী বাণিজ্য বিস্তৃতিতে গুরুত্বপূর্ণ প্রভাবক হিসেবে থাকবে চীন। 2023 সালে উপসাগরীয় দেশগুলোর সঙ্গে চীনের বাণিজ্যের পরিমাণ ছিল 22,500 কোটি ডলার। একই সময়ে পশ্চিমা দেশগুলোর সঙ্গে বাণিজ্যের পরিমাণ 26,700 কোটি ডলার ছিল অঞ্চলটির। 2027 সালের মধ্যে উপসাগরীয় দেশগুলোর সঙ্গে পশ্চিমা বাণিজ্যকে চীন ছাড়িয়ে যাবে বলেই ধারণা করা হচ্ছে। ঋণ মান নির্ণয়কারী সংস্থা মুডিজ ফ্রান্সের ক্রেডিট রেটিং কমিয়ে AA3 করেছে। এই রেটিং কমানোর পেছনে কারণ হিসেবে দেশটির দীর্ঘমেয়াদী রাজনৈতিক সংকট এবং নতুন প্রধানমন্ত্রী হিসেবে ফ্রাঁসোয়া বায়রুর নিয়োগকে উল্লেখ করা হয়েছে। শনিবার এক বিবৃতিতে মুডিজ জানিয়েছে ফ্রান্সের রাজনৈতিক বিভাজন এই সিদ্ধান্তের পেছনে বড় ভূমিকা পালন করেছে। বিবৃতিতে বলা হয়েছে, ফ্রান্সের রেটিং AA3 নামানোর সিদ্ধান্ত তাদের এই দৃষ্টিভঙ্গি প্রকাশ করে যে দেশটির রাজনৈতিক বিভাজনের কারণে জনসাধারণের অর্থব্যবস্থা উল্লেখযোগ্যভাবে দুর্বল হবে এবং অদূর ভবিষ্যতে বড় বাজেট ঘাটতি কমানোর জন্য কার্যকর পদক্ষেপ গ্রহণের সুযোগ সীমিত থাকবে। এই ছিল বিজনেস আওয়ারের আজকের আয়োজনে। সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।